আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি 5 জন গুরুত্বপূর্ণ লোকের একজন, আপনি ভালো বলতে পারবেন। আপনি আমাকে একটু বলেন তো, আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা, মানে আমি কি বলবো, যে অনেকটাই পরিচয় দিচ্ছে না, কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি, যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা 3 জন, যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদে আছেন সেই 3 জন, এবং আপনি এবং জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনারা 5 জন যদি ধরে নেই, তাহলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি, জনাব আক্তার, তারাও কিছুটা সরকার চালাচ্ছেন। আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন, আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন, আপনাদের কথা আমি যা শুনি আর কি, এইগুলি কি মিথ্যা? মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছেন যে আপনারা যেটা বলতেছেন, আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে। ব্যাপারটা এরকম না? মানে আমরা জাস্ট আপনাকে একটা জিনিস বলি ভাই, মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে সেটা হইতেছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনের সারিতে থাকার কারণে মানুষের এক্সপেকটেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ, এবং এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা। যেমন আজকে যদি দেখেন, আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো। এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয়, তাদের হয়ে কথা বলতে হয়, দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা, অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো, তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে, স্বপ্ন দেখছে, এই অভ্যুত্থানের স্পিরিটটাকে আমরা যদি ধারণ করতে চাই, আমাদের ওইরকম একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করা আমাদের বেস্ট ট্রাই করব। সেখানে আমাদের সময় দিতে হচ্ছে। আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা গিয়ে আমাদের যে নিজেদের যে প্ল্যাটফর্মগুলো সেগুলো গুছাতে হচ্ছে। এরপরে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে আমাদের যারা প্রতিনিধি সরকারে রয়েছেন, তারা যখন সরকারে থাকেন উপদেষ্টা, কিন্তু তাদের সাথে আমাদের একটা আলাদা কমিউনিকেশন অবশ্যই থাকবে, কারণ ফিল্ডের অবজারভেশনটা আমাদের তাদেরকে দিতে হবে, তাদের সাথেও আমাদের গভর্নমেন্টের ওই রেসপন্সটা তাদের থেকে নিতে হবে। সো এই যে প্রত্যেকটা বিষয় যদি দেখেন, প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে এগুলো বিভিন্ন ভাবে জনগণের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের কথা বলতে। একটু শেষ করি ভাই, কিন্তু আপনি যে জিনিসটা বললেন, এই যে সালিশের কথাটা বললেন, আজকে শাহবাগে আমার শহীদ পরিবার বসেছে, সেখানে তারা এক্সপেক্ট করে যাদের নেতৃত্বে অভ্যুত্থানে হয়েছে, আন্দোলনটি হয়েছে, তাদের কেউ একজন কথা বলুক, সেখানে যেতে হয়। আজকে যখন আমরা আহতরা কোথায় বসে সেখানে যেতে হয়, সেটা তো অবশ্যই যাবেন সার্জিস, সেটা তো অবশ্যই যাবেন। আমি বলি, আপনারা কি ফোন করে এসপি বদল করেন বা সচিব? একটা জিনিস বলি, হ্যাঁ, সচিব নিয়োগে তদবির দেন। সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে, যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্বয়কের একজন নাম ব্যবহার করতে পারেন, স্পেশালি যাদের নাম সবাই চেনে, তাহলে আপনার সাতকুল মাপ। ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় যে পলিটিক্যাল যে রাজনৈতিক দলগুলা, এই বড় রাজনৈতিক দলের যে রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে, তারাও সুযোগ পেলে এরকম দু একজন সমন্বয়কের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি করায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন তদবির করে। নাম ব্যবহার করলে বদলি হয়, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা তো কখনো চাই না যে এটা হওয়া উচিত, কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে জায়গাটাতে এই যে বাংলাদেশের এতদিনের যে কালচার, নাম ব্যবহার করে, এতদিন শেখ হাসিনা, গণভবন 32 এসব নাম ব্যবহার করে বদলি হইতো, এখন তারা মনে করে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি, এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমলাতন্ত্র পরিচালিত হচ্ছে, জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে, কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত, তাদের রক্তে কিন্তু এই সুপারিশ, তদবির, ক্ষমতার অপব্যবহার, এখন যখন এই নামগুলো ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে, কারণ তারা এটা তো অভ্যস্ত। কিন্তু ভাই আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় কথা বলি, ইভেন যদি আপনি এরকম শুনেও থাকেন, এটা যদি 10 জন হয়, কয়েকজন মানুষের সমন্বয়কদের নাম ব্যবহার করে, এটা অন্তত 70-80 জন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের। আমি এই কথাটায় আসি। আপনি কি খেয়াল করেছেন যে আপনাদের যে এলজিআরডি উপদেষ্টা আছেন, আপনার সহযোদ্ধা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি একটি চিঠি লিখে বলেছেন যে এই প্রশাসক নিয়োগ দিতে হবে। এইটা কি মানে সেম না যে ধরেন আওয়ামী লীগের এলজিআরডি মিনিস্টার যিনি থাকতেন, তিনি আওয়ামী লীগের একজন লোককে মনে করলেন যে তাকেই প্রশাসক নিয়োগ দিতে হবে, তাকে প্রশাসক নিয়োগ দেওয়া হোক, এটা চিঠি দেওয়া হোক, এটা সেম সেই যেটা, যেহেতু চিঠিটা সামনে আসছে সেজন্য বলতেছি। না ভাই, একটা জিনিস কি, তিনি একজন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন,
তার কাছে কোনো একটা বিষয়ের যদি মনে হয় যে এই জিনিসটা ওই স্বার্থে বেটার, তিনি এই জায়গায় ধরেন সাজেশন দিয়েছেন, কিন্তু তিনি তার জায়গা থেকে, আমি একটা জিনিস বলি, কখনো এটাতে কাউকে যদি বাধ্য করেন যেটাই করতে হবে এবং না হলে এটার বিরুদ্ধে তার ওই অ্যাকশনটা দেখেন, তখন আমি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যাব। কিন্তু আপনি এটা বলেন ভাই, একদম ক্লিয়ার প্রশ্ন, আপনি এটা বলেন এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা সার্জিস করেছে, এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা হাসনাত করেছে, আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি যে আমরা ওইরকম কোনো অথরিটি না যে এই জায়গাটি করতে পারে। আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি তুলি, যেই দাবিটি আমরা তুলি, এই দাবি আমরা সোশ্যাল মিডিয়া ওপেনলি তুলি, কারণ আমাদের মনে হয় যেটা পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন, মানুষের জন্য প্রয়োজন, সেটা আমরা ওপেনলি পুরো বাংলাদেশের সামনে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্নটা করে যাই তাহলে। প্রশ্নটা হচ্ছে যে দুই তিনটা জিনিস, একটা তো আছে যে পারসেপশন, সেই পারসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা রাজনৈতিক দল করবেন, রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে, টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন, কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে, কখনো সেই চাঁদা বাড়ি হয়ে আসছে, কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে, কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস, কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে। তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন, সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে, সেই কাজগুলিও আপনারা করতেছেন। এইটা হচ্ছে পারসেপশন, এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ। যদি আপনি বলেন বা কেউ কেউ এটা অভিযোগ হিসেবেও দেখতে চান না, কেউ কেউ মনে করেন যে এটা ঠিকই আছে, এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো। আমি জনাব সার্জিস আলম, অনেকগুলি প্রশ্ন আপনার কাছে জড়ো হয়েছে। একটা হচ্ছে যে আপনি নতুন দল করার জন্য, আপনারা নতুন দল করার জন্য আসলে টাকা নেওয়া, চাঁদা নেওয়া, তারপরে তহবিল সংগ্রহ করা, এক ধরনের ক্যাশ ক্যাপিটাল না, সেটার দিকে যাচ্ছেন কিনা। আর জনাব রনি একটি কথা তুলেছেন যে আপনারা নির্বাচন চান না, এটাই আমাদের ম্যান্ডেট, সেইটা একটা আওয়ামী প্রবণতা এবং অন্যান্য আওয়ামী প্রবণতাও আপনাদের মধ্যে দেখেছেন কিনা। আমি ওই প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাজ মাঝে মাঝে আমার কাছে খুবই আওয়ামী লীগের মতো মনে হয়, পুরো ব্যাপারটা ধরে যদি একটু বলেন। যেমন ভাই এক্সাম্পলটা দেন, আপনার লাস্ট কথার একটা যে এক্সাম্পল। যেমন আওয়ামী লীগও পছন্দ করতো না তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা হইলে, আওয়ামী লীগ কোনোদিন পছন্দ করতো না তাদেরকে কেউ সমালোচনা করলে, আওয়ামী লীগ খুবই বিভিন্ন জায়গায় গিয়ে এই হুমকি দিত আমরা যেটা বলবো সেইটাই হবে। আওয়ামী লীগ বলতো যে ভোটের দরকার নাই, উন্নয়ন আসে। এই সরকারের মধ্যে থেকে অনেকে বা এই সরকারের সমর্থক অনেকে এটা বলতে চায় যে নতুন করে নির্বাচনের দরকার নাই, আগে আমরা সংস্কার করব, আমাদের এইটাই ম্যান্ডেট, গণ অভ্যুত্থানই আমাদের ম্যান্ডেট। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে একটা আছে না, একটা তর্জনী উঁচায়া, তর্জনী নির্দেশ করা, উই আর দে করা, এইটা আওয়ামী লীগের যে জায়গা থেকে আমরা যেই 15 বছর যে রক্তাক্ত অভিজ্ঞতার বা যে বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম, যে বঞ্চনার মধ্যে আমরা ছিলাম, সেটাও আমরা আসলে অনেক সময় আমি প্রত্যক্ষ করি। আপনি চাইলে আপনারা আমি আলাদা আরো অনেক উদাহরণ দিতে পারি আর কি। এখন একটা ভাই শোনেন, একটা জিনিস আপনাকে বলি, সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার একটা কথার সাথে সম্পূর্ণ দ্বিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা। আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে। ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে, কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম ভাঙায় করছে, সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে, তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে, এটা কোনোদিন হইতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই পুরো যে আপনি যে সিস্টেমটার কথা বলতেছেন, কালচারটার কথা বলতেছেন, এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আপনারা যাদেরকে চেনেন ফেস হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে। এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া, এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে। কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত 16 বছরে এই যে একটা কালচার এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামোদি, কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে, এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে, ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে, মানুষ সামগ্রিকভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখনো বের হইতে পারতেছে না। মানুষ এখন প্রত্যেকদিন 100টা তদবির নিয়ে আসে, মানুষ এখনো তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে, কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না। আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যেই পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে, এই অভ্যুত্থানের পরও ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলো বের হইতে পারে না, তার রাজনৈতিক নেতৃবৃন্দ বের হইতে পারে। ভাই শেষ করে ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি, আপনাকে বলি ভাই, আপনি তো বাইরে থেকে দেখতেছেন, আমরা চোখের সামনে থেকে দেখতেছি। আপনাকে বলি
আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে, খুনের হত্যার উপরে দাঁড়িয়ে, লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার, আমরা তো সরকার সরাসরি নাই, কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি, মাঠকেও দেখতে পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে, মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি। বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সুশীল, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব, এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে, ভিতরে এক একটা কালপ্রিট এবং ভণ্ড। এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে, ভিতরে ভিতরে এরা তদবির করে, ভিতরে ভিতরে এরা আগের কালচারটা এস্টাবলিশ করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে, উপরে এসে বলে কে ওখানে চাঁদাবাজি করতে গেছে। এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মীগুলো, তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে, তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায়, আবার উপরে উপরে। আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না। আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে। আমি বলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক। দিস ইজ দ্য বিটার ট্রুথ। এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে, এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ারের বিনিময়ে, অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে 5-10 বছর পর তার যদি খারাপ সময় আসে, সে তাকে শেল্টার দেবে। একটু জাস্ট ফিনিশিংটা সামগ্রিকভাবে শুরু করি। তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে 3 জন ওইখানে সরকারি উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে, অ্যাকচুয়ালি যারা স্পিরিটটাকে ধারণ করে, ভাই 5 তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে, এই সংখ্যাটা বেশি। তারা এই নাম ভাঙায় খাইতেছে আরো বেশি। এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার, এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে, ওই সহযোগিতা যদি থাকতো, বাংলাদেশ 6 মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে। প্রাণপণ চেষ্টা করে, ভাই আমাদের তো পালাবার পথ তাই, আমরা যেদিকে যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি ভাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং যাব, কিন্তু এই সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো, যেগুলো ফাংশন না করলে, হেল্প না করলে, ওয়ার্ক না করলে, ভাই শুধু একটু শেষ করেন। এই যে বিষয়, সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো, এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রতভাবে জড়িত এবং সহযোগী। এরা যদি এই কালচার থেকে বের না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে, তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করুক না কেন, ওই কাজগুলো আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে। সাজিস, খুবই চমৎকার আপনি বলছেন, কিন্তু খুব একপাক্ষিক বলছেন কিনা সেটা হচ্ছে আমার নিবেদন। যে আপনি এমন ভাবে বলতেছেন যে যারা ওই কালচারটা রাখতে চায় তারাই শুধু এটার মধ্যে পক্ষভুক্ত, আপনারা যারা এই কালচারটার মধ্যে আসেন এবং সেই কালচারটাই ব্যবহার করতেছেন, তারা যেন পক্ষভুক্ত না। আমি প্রশ্ন করি, আপনাকে আমি প্রশ্ন করেছি যে আপনারা যে রূপায়ণের অফিস নিয়েছেন, সেটা চাঁদা করতে চাঁদা করতে আসতেছে। আপনাদের যদি আমি প্রশ্ন করি যে আপনারা আসলে কেন এই গাড়ি চড়ে এখানে যাইতেছেন, কে আপনাদের গাড়ি দিচ্ছে, আপনারা বলেন আমার মতো 1 কোটি খালেদ মহিউদ্দিন আছে যারা আপনাদেরকে গাড়ি দেয়। একই কালচারে আপনারা পড়তেছেন না, একই কালচারে আপনারা ব্যবহার করতেছেন না। আপনাদের কাছে তদবির আসতেছে, আপনারা তদবির করতেছেন তো, বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন তো, করতেছেন না, আসতেছে আপনাদের কাছে। ভাই শুনেন ভাই, আসতেছে 100টা, হ্যাঁ করতেছি না ভাই। আপনি একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি। এবং যদি কোনো একটা ক্ষেত্রে, ভাই বলি, ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামোদি করতেছে, জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ওই এলাকার মানুষ, জনগণ, ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে, তখন এই দাবিটা তুলছি। কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে, দেশের স্বার্থ হবে, তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলবো। আপনি এটা একটা এক্সাম্পল দেখাবেন। আমি দেখাবো সার্জিস, আমি একটা এক্সাম্পল দেখাবো, একটা এক্সাম্পল দেখাই, অবশ্যই একটা এক্সাম্পল দেখাই, একটা এক্সাম্পল, হ্যাঁ আপনারই দেখাই। আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না, কিন্তু যাই হোক, একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন, আমি বলি। সেটা হচ্ছে, আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে। ভাই শোনেন, একটা কথা বলি, মানে এই যে এটার চেয়ে বড় প্রোপাগান্ডা। এবং আপনি শোনেন, জাস্ট একটা এক্সাম্পল, পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে, এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল। এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের
মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একটু অ্যাড করি ভাই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন 2000 স্টুডেন্ট, তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না, বাকিদেরকে দিয়েছিল। এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল, বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল। এবং এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন, তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে। এই অভিযোগগুলো এক করে পুরো পঞ্চগড় জেলার ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল, মানুষ নেমেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেমেছিল। কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে, ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন, কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই। সাপোজ এটা এরকম আসতেছে, এই জন্য ভাই 100 কোটি টাকা পেয়েছিলেন, এটা আমি বললাম, কিন্তু এটা কোনদিন সত্য হইতে পারে না। আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল, যে কারণে আমরা এটা বাধা। আচ্ছা, প্রথম কথা যে